আসসালামু আলাইকুম বন্ধুরা। টম হার্ডির একদম গড লেভেলের অ্যাকশন সিনেমার মধ্যে আজকের এই হ্যাভক সিনেমাটাই একটা। যদি ভিএফএক্সে একটু ছাড় দেওয়া যায় তাহলে এই সিনেমার মাথা নষ্ট অ্যাকশন, মাফিয়া আর রাজনীতিবিদদের উপরে তৈরি এই গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই ওয়াকার নামের একজন পুলিশ অফিসারকে, যিনি নিজের অতীত জীবনের একটা ঘটনার কথা ভেবে প্রচণ্ড আফসোসে ভুগছিল। কিছুদিন আগে সে তার কয়েকজন সঙ্গী মিলে পুলিশের সংরক্ষিত ড্রাগস আর টাকা রাখার জায়গা থেকে কিছু জিনিসপত্র চুরি করে এনেছিল। সেখানে একজন লোক তাদের সামনে রক্তাক্ত হয়ে পড়েও ছিল, কিন্তু সে তাকে বাঁচাতে পারেনি। তাই আজকে সে নিজেই ভাবছিল যে আমি এমনটা কেন করলাম। এই সময় আমরা ওয়াকারের কিছু পুরনো বন্ধুকে দেখি। তারা মিয়া, চার্লি আর জেরি নামের তিনজন অপরাধীর পেছনে ছুটছিল। এই তিনজন একটা ট্রাকে করে বিশাল পরিমাণে ড্রাগস নিয়ে কোথাও পালিয়ে যাচ্ছিল। তখনই জ্যাক নামের একজন অফিসার তাদের গাড়ির খুবই কাছাকাছি চলে আসে। আর ঠিক সেই মুহূর্তে চার্লি আর মিয়া সেই ট্রাক থেকে একটা ওয়াশিং মেশিন ছুঁড়ে মারে জ্যাকের গাড়ির উপরে। ধাক্কাটা এত জোরালো ছিল যে জ্যাক মারাত্মকভাবে আহত হয়ে যায়। তখনই জ্যাকের বন্ধু ভিন্স আর একজন অফিসার দৌড়ে এসে তাকে সাহায্য করতে শুরু করে। আর এরপর আমরা দেখি যে ওয়াকার একটা দোকানে দাঁড়িয়ে তার স্ত্রী ম্যারি আর মেয়ে সুজানের জন্য ক্রিসমাসের গিফট কিনছিল। আজকে ছিল ক্রিসমাসের দিন, তাই ওয়াকার চায়নি তার স্ত্রী আর সন্তানকে নিরাশ করতে। আসলে ম্যারি অনেকদিন ধরেই ওয়াকারের উপরে বিরক্ত ছিল, কারণ ওয়াকার তেমন কিছুই উপার্জন করতে পারছিল না যাতে করে সেই স্ত্রী আর মেয়েকে একটু ভালোভাবে রাখতে পারে। আর ঠিক সেই সময় ওয়াকারের চোখ পড়ে দোকানের কোনায় রাখা একটা টিভিতে। সেখানে রাজনীতিবিদ লরেন্সকে দেখা যাচ্ছিল, যে কিনা মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছে, আপনারা ভুল বুঝবেন না, আমি এই শহরের দুর্বলতা নই, বরং আমি এই শহরের শক্তি। কিন্তু ওয়াকার ভালোভাবেই জানতো যে এই লোকটার মুখের প্রতিটা কথায় ভাওতাবাজি, কারণ ওয়াকার আর লরেন্স দুজনের মধ্যে একসময় অনেক ঘনিষ্ঠ সম্পর্কও ছিল। তারপরে আমরা দেখতে পাই ওয়াকারের পার্টনার এলি একজন লোকের সাথে ঝগড়া করছে। আসলে সেই লোকটা প্রতিদিনই তার স্ত্রীকে মারধর করত। এলি তাকে বাইরে বের হয়ে কথা বলার জন্য বললে সেই লোকটা স্পষ্টভাবে মানা করে দেয়। তখন এলি রেগে গিয়ে তাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। আর এই ঘটনা দেখে ওয়াকার চিৎকার করে বলে যে তোমার উচিত ছিল না ওদের ব্যাপারে এভাবে হস্তক্ষেপ করা। ওয়াকার সবসময় অন্যের ব্যক্তিগত ব্যাপারে একদমই মাথা ঘামতো না, এমনকি অন্য কেউ মাথা ঘামাক এটাও সে চাইতো না। কিন্তু যখন তার নীতির ব্যাপারে আসতো তখন সে কারো কথা শুনতো না। এরপর আমরা দেখতে পাই সেই তিনজন অপরাধী ড্রাগসগুলো নিয়ে চিং নামের একজন চাইনিজ মাফিয়ার কাছে পৌঁছে গেছে। এই চুরিটা আসলে তারা বাধ্য হয়ে করেছিল, কারণ মিয়া চিংয়ের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, আর সেটা শোধ না দিলে চিংয়ের লোকেরা মিয়াকে মেরে ফেলত। চিংয়ের সেই ক্লাবের ভেতরে তখন তার বড় বোনের ছেলে চোইও ছিল। তো এখন মিয়া আর চার্লি জেরিকে গাড়িতে রেখে সেই ড্রাগটা চোইয়ের হাতে তুলে দিয়ে আসতে ভেতরে চলে যায়। চুই তাদেরকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল এই বাচ্চারা হয়তো এই কাজটা করতেই পারবে না। কিন্তু যাই হোক, তারা ফাইনালি কাজটা করে ফেলেছে। আর এদিকে ঠিক তখনই ক্লাবের বাইরে একটা গাড়ি এসে দাঁড়ায়, আর সেখান থেকে তিনজন মুখোশ পরা লোক বন্দুক নিয়ে বেরিয়ে আসে। আর সাথে সাথে চিংয়ের মোবাইলে একটা মেসেজ চলে আসে, যেখান থেকে দ্রুত বেরিয়ে যাও। তারপর সেই মুখোশধারীরা ভেতরে ঢুকে নির্মমভাবে সবাইকে গুলি করে মেরে ফেলে। তবে মিয়া আর চার্লি এ যাত্রায় প্রাণে বেঁচে যায়, কারণ জেরি আগেই ওদেরকে সতর্ক করে দিয়েছিল। তবে চার্লির অজান্তেই ওর ছবি সেখানে লাগানো একটা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। তো যাই হোক, এই ঘটনার কিছুক্ষণ পরে ওয়াকার আর এলি ঘটনাস্থলে পৌঁছে যায়। ওয়াকার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশ দেখে চমকে ওঠে, আর গুলি চালানোর ধরন দেখে সে বুঝে যায় যে কাউকে পালানোর সুযোগটাও দেয়া হয়নি। সে সবকিছু ইম্যাজিন করতে থাকে যে কিভাবে তিনজন লোক এসে নির্মমভাবে গুলি করে সবাইকে মেরে ফেলেছে। তো এটা কারা করলো সেটা জানার জন্য ওয়াকার সিসিটিভি ফুটেজ চেক করতে গেলে চার্লি আর মিয়াকে দেখতে পায়। চার্লিকে দেখেই ওয়াকার চিনে ফেলে, কারণ চার্লি কোনো সাধারণ অপরাধী নয়, সে ছিল এই শহরের মেয়র লরেন্সের ছেলে। এই কথাটা জানতে পেরেও ওয়াকার কাউকে কিচ্ছু বলে না। আর সাথে সাথে এখন ওয়াকার চলে যায় লরেন্সের কাছে। সে লরেন্সকে সবকিছু খুলে বলে দেয় যে তোমার ছেলে চার্লি চাইনিজ মাফিয়ার ছেলেকে মারার জন্য দায়ী। ও ঠিক সেই সময় ক্লাবের ভেতরে উপস্থিত ছিল যখন চাইনিজ মাফিয়ার ওই ছেলেকে মেরে ফেলা হয়েছে। এখন চাইনিজ মাফিয়া হয়তো তোমার ছেলেকে আর বাঁচতে দেবে না। সাথে সাথে লরেন্স বলে যে আমার ছেলেকে যে করেই হোক জীবিত ফেরত আনো, তুমি যা চাও আমি তাই দেব। কিন্তু ওয়াকার তবুও তার সাথে আর কাজ করার জন্য একদমই রাজি হচ্ছিল না। কিন্তু ফাইনালি লরেন্স তাকে বলে, তুমি যদি আমার এই কাজটা না করো তাহলে আমি তোমাকে ড্রাগ চুরির ঘটনায় ফাঁসিয়ে দেব।
এই কথা শুনে ওয়াকার খুবই টেনশনে পড়ে যায়। তো ফাইনালি ওয়াকার রাজি হয়ে যায়, কিন্তু তাকে বলে যে এর বদলে তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে আমার জীবনে আর কখনো তুমি হস্তক্ষেপ করবে না। লরেন্স রাজি হয়ে বলে যে তুমি বাস আমার ছেলেকে বাঁচিয়ে দাও, আমি কথা দিচ্ছি তোমার জীবনে আর কখনো আমি দেখা দেব না। এরপর আমরা দেখতে পাই সেই চাইনিজ মাফিয়া গ্রুপ ট্রাইড কুইন সুজিকে, যে হচ্ছে চোয়ের মা, আর এই চাইনিজ পুরো ট্রাইড গ্রুপের সেই ছিল একমাত্র বস। যখন সুজি জানতে পারে যে তার ছেলে চোই মারা গেছে, তখন সে রাগে ফেটে পড়ে এবং সোজা চিংয়ের কাছে গিয়ে বন্দুক দিয়ে চিংয়ের সহকারী কজনকে মেরে চিংকে বলে খুঁজে বের করো আমার ছেলেকে কে মেরেছে, আর যদি না পারো তবে ওর লাশের পাশেই তোমাকে মাটিতে পুঁতে ফেলবো। এই হুমকি শোনার পরে চিং আর এক মুহূর্ত দেরি করে না, সে সাথে সাথে পুরো শহর জুড়ে নিজের সকল লোকজনদেরকে ছড়িয়ে দেয়। এদিকে ওয়াকার আসে সেই লোকটার সাথে দেখা করতে, যে কিনা ওই দিন রাতে গুলিবদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। ওয়াকার তাকে চার্লির ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে যে এই লোকটাই কি গতকাল রাতে ক্লাবের ভেতরে গুলি চালিয়েছিল। লোকটা বলে যে না, 3 জন রাক্ষস এসেছিল হকি মাস্ক পরে, তারা একদম কষায়ের মতো করে আমাদের বস এবং তার মানুষদেরকে মেরে ফেলেছে। এই কথা শুনে ওয়াকারের সন্দেহের তীর চার্লির দিক থেকে সরে যায়। এবার সে সরাসরি হাসপাতালে চলে যায় নিজের পুরনো বন্ধু জ্যাকের খোঁজ নিতে। সেখানেই ছিল ভিন্স নামের ওয়াকারের আরেকজন বন্ধু। ভিন্স ওয়াকারকে বলে যে আমরা জানি চার্লির ব্যাপারটা তুই ভালোভাবেই জানিস, আমরা সবাই একসময় লরেন্সের হয়ে কাজ করেছি, কিন্তু এবার যদি ওর ছেলে সত্যিই খুনি হয়ে থাকে তাহলে আমরা আর কিছুই করতে পারবো না, কারণ চাইনিজ মাফিয়াদের সাথে লড়াই করা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। তবে হ্যাঁ, আমরা এটা ভেবে কষ্ট পেয়েছি যে তোর সঙ্গী এখানে হাসপাতালে ভর্তি আর তুই এখানে না এসে অন্য কাজে ব্যস্ত ছিলি। এই কথা শুনে ওয়াকার আর কোনো কথা বাড়ায় না, কারণ সে জানে যদি কেউ জেনে যায় সে লরেন্সের সাথে কোনো ডিল করেছে তাহলে তার চাকরিটা তো চলে যাবেই যাবে, তার বন্ধুরাও তাকে ছেড়ে যাবে। ওয়াকার এরপর জ্যাকের রুমে গিয়ে তার স্ত্রী মারিয়ার সঙ্গে কিছুটা কথা বলে। মারিয়া বলে যে জ্যাক যখন একটু জ্ঞান ফিরে পেয়েছিল তখন সেই শুধু তোমার কথাই বলেছিল, সে বারবার বলেছিল যে তোমরা সবাই নাকি একটা বিশাল বিপদে পড়তে যাচ্ছ, কিন্তু আমি ওর কথার কিছুই বুঝতে পারিনি। এরপর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে, ঠিক তখনকার ঘটনায় যখন ওয়াকার, ভিন্স আর তাদের আরও কয়েকজন একসাথে মিলে পুলিশের গোপন স্টোর রুম থেকে টাকা আর ড্রাগস চুরি করেছিল। আর ঠিক সেই রাতে হঠাৎই সেখানে একজন লোক তাদের সামনে এসে পড়ে। ভিন্স আর ওয়াকার ভেবেছিল যে এটা হয়তো কোনো সিকিউরিটি গার্ড, তাই তারা কিছু না বুঝেই সেই লোকটাকে গুলি করে দেয়। কিন্তু পরবর্তীতে তারা জানতে পারে যে সেই লোকটা একজন আন্ডারকভার পুলিশ অফিসার ছিল। লোকটা তখনও আহত অবস্থায় কাতরাচ্ছিল। ওয়াকার সেই লোকটাকে বাঁচাতে চাইলেও ভিন্স তাকে নিষেধ করে দেয় আর বলে যে এই লোকটা যদি বেঁচে যায় তাহলে ও নিশ্চয়ই আমাদের এই চুরির ঘটনা সবাইকে বলে দেবে। এটা বলেই ভিন্স সেই অর্ধমৃত লোকটাকে গুলি করে মেরে ফেলে। অর্থাৎ ওয়াকার আর ভিন্স দুজনেই ছিল তাদের নিজের সঙ্গীকে মেরে ফেলার জন্য দোষী। তো যাই হোক, এই ঘটনার পরে ওয়াকার মারিয়াকে আশ্বস্ত করে বলে যে কোনো চিন্তা করো না, জ্যাক যা বলেছে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এরপর সিন কাট হয়ে চলে যায় মিয়ার দিকে। সে এখন নিজের আঙ্কেল রাহুলের সাহায্যে দেশ ছেড়ে চলে যাবার প্ল্যান করছে। রাহুল তাকে বোঝানোর চেষ্টা করে যে চার্লিকে ছেড়ে দে, ওর বাবা প্রচণ্ড ক্ষমতাধর, উনি শহরের মেয়র, ও ধরা পড়লে ওর বাবা ঠিকই টাকা পয়সা দিয়ে ওকে ছাড়িয়ে নেবে, কিন্তু তোর খবর রাখার মতো এই দুনিয়াতে শুধু আমি আছি। কিন্তু মিয়া কোনোভাবেই চার্লিকে ছাড়তে রাজি না। সে রাহুলকে বলে যে আপনি শুধু আমাদের পালানোর ব্যবস্থা করে দিন, বাকিটা আমরা সামনে নেব। আসলে মিয়া চার্লিকে অনেক ভালোবাসত। তো রাহুল মিয়ার জেদের কাছে হার মেনে যায়। সে মিয়াকে একটা ফোন দিয়ে বলে যেটা সব সময় নিজের কাছে রাখবি, আর আমি তোকে কল দেব, তুই কখনো আমাকে কল দিবি না। এরপর মিয়া আর চার্লি একসাথে পালিয়ে যায় আর রাহুল তাদের নকল পাসপোর্ট বানানোর কাজ শুরু করে দেয়। এদিকে ওয়াকারের একজন সিনিয়র তাকে ডেকে বলে যে তুমি তো ইনভেস্টিগেশন করার সময় সিসিটিভি ফুটেজগুলো দেখেছিলে, তুমি তো চার্লিকে চিনেও ফেলেছিলে, তাহলে কেন আমাদেরকে বলনি চার্লি লরেন্সের ছেলে? এই কথা বলে সেই সিনিয়র ওয়াকারকে এখন এই কেস থেকে বের করে দিয়ে এলি আর অফিসার রিচার্ডসনের হাতে এই কেসটা দিয়ে দেয়। কিন্তু ওয়াকার ভালোভাবেই জানে যে রিচার্ডসনের হাতে এই কেস গেলে সব কিছু গন্ডগোল হয়ে যাবে। তো যাই হোক, এখন সিনিয়র চলে যাবার পরে ওয়াকার এলিকে বোঝায় যে তুমি আমাকে বিশ্বাস করো, আমি যা করেছি সব কিছু অপরাধীদেরকে ধরার জন্যই করেছি। এলি ওয়াকারের সাথে অনেকদিন কাজ করেছিল বিধায় সে তাকে বিশ্বাস করত, তাই সে তাকে গোপন সকল তথ্যগুলো বাইরে থেকেই দিয়ে দিত।
এলি জানায় যে রাহুল নামের একজন লোক মিয়াকে খুবই ভালোভাবে চেনে, তোমার ওর কাছেই যাওয়া উচিত। এরপর আমরা দেখতে পাই মেয়র লরেন্সকে, যে কিনা নিজের সেক্রেটারিকে নিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে দুজন লোক তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায় আর তারা লরেন্সের ড্রাইভার আর সেক্রেটারিকে মেরে ফেলে। তারপর লরেন্সকে অপমান করতে শুরু করে এবং গালাগালি করে। এই দুইজন হামলাকারী ছিল আসলে সেই গ্যাংস্টার সুজির লোকজন, কারণ এখন সেই গ্যাংস্টার জেনে গিয়েছে যে ওই রাতে গোলাগুলির সময় লরেন্সের ছেলে চার্লি ওই ক্লাবেই ছিল। তাদের ধারণা লরেন্সের ছেলে চার্লি তার ছেলেকে মেরে ফেলেছে। তো এখন সুজি লরেন্সকে ফোন করে বলে যে আমি চায়না থেকে এখানে এসেছি শুধুমাত্র আমার ছেলের লাশ কবর দিতে, আর এখন আমার ছেলের বদলে তোমার ছেলেকে চাই। এই কথা বলা শেষ হতে দুজন লোক লরেন্সকে ধরে গাড়ি থেকে নামিয়ে কিডন্যাপ করে নেয়। আর এদিকে আমরা দেখি যে ওয়াকার রাহুলের বাসায় চলে গিয়েছে। রাহুল ওয়াকারকে দেখে ভেতরে ঢুকে মিয়ার পাসপোর্ট লুকাতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত ওয়াকার সেটা দেখে ফেলে। ওয়াকার বলে যে সব সত্যি কথা বলে দে, মিয়া আর চার্লি এখন কোথায় আছে। তখন রাহুল স্বাভাবিকভাবে বলছিল যে আমার তো কিছুই জানা নেই স্যার, কিন্তু ঠিক সেই সময় ওয়াকার নিজের বুদ্ধি খাটায় আর তাকে বলে যে রাহুল তোর মোবাইলটা আমাকে দিয়ে দে। সে মোবাইলটা আনলক করে নিজের কাছে রেখে দেয়, তারপর খুবই ঠান্ডা গলায় বলে যে এরপর থেকে তুইও আমাকে চিনিস না, আমিও তোকে চিনি না, মনে কর আমাদের মাঝে কোনো কথাই হয়নি। কিন্তু রাহুল কিছুই বুঝে উঠতে পারে না যে ওয়াকার এমন কেন করছে। ঠিক তখনই ওয়াকার বাইরে দাঁড়িয়ে থাকা অফিসারদের ভেতরে ডেকে আনে আর রাহুলকে গ্রেফতার করিয়ে দেয়। যদিও এই কেসের দায়িত্ব তখন রিচার্ডের হাতে ছিল, কিন্তু তবুও ওয়াকার আগে থেকে ঠিক করে রেখেছিল যে সে কাউকে কিছু না জানিয়ে নিজের মতো করে গোটা তদন্ত চালিয়ে যাবে, কারণ চার্লিকে বাঁচানোর দায়িত্ব ছিল তারই। এদিকে চিং আর সুজির লোকেদের কাছে জেরি নামের সেই ছেলেটা এসে নিজে থেকেই ধরা দিয়ে দেয়, কারণ সে বুঝে গিয়েছিল যে এই গ্যাংস্টারদের কাছ থেকে পালিয়ে সে বাঁচতে পারবে না। সেখানে গিয়ে জেরি কাঁপতে কাঁপতে বলে প্লিজ আমাকে মেরো না, আমি চার্লির গার্লফ্রেন্ড মিয়াকে খুবই ভালোভাবে চিনি, যদি তোমরা আমাকে বেঁচে থাকার একবার সুযোগ দাও আমি ঠিকই ওদেরকে খুঁজে বের করে দিতে পারবো। জেরির কথা শুনে সুজি একটু থেমে যায়, কিন্তু আদৌ তারা চার্লিকে ধরতে পারবে কিনা সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর আমরা দেখতে পাই যে ওয়াকার সে মিয়াকে খুঁজতে খুঁজতে শেষমেশ তার কাছে পৌঁছে গেছে। মিয়া ওয়াকারের হাতে নিজের পাসপোর্ট দেখে সঙ্গে সঙ্গে বুঝে যায় যে এই লোকটা একজন পুলিশ। সে এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওয়াকার তাকে থামিয়ে দিয়ে বলে যে ভয় পেও না, আমি চার্লির বাবা লরেন্সের জন্য কাজ করি, আমাকে শুধু একটা জিনিস বলো যে এই মুহূর্তে চার্লি কোথায় আছে। কিন্তু মিয়া কিছুতেই চার্লির ঠিকানা বলতে রাজি হয় না। তবে ওয়াকার তার উপরে কোনো জোর জবরদস্তি করার আগে হঠাৎ করে সেখানে ভিন্স আর তার সঙ্গীরা পৌঁছে যায়। মিয়া তখনই চিৎকার করে বলে যে এই লোকটাই সেদিন বারে এসে গুলি চালিয়েছিল। এই কথা শুনে ওয়াকার পুরোপুরি হতভম্ব হয়ে যায়। সে কখনো কল্পনা করতে পারেনি যে আসল খুনি হচ্ছে তার নিজেরই বন্ধু ভিন্স। ওয়াকার ভিন্সকে জিজ্ঞাসা করে যে তুই এটা কেন করলি। ভিন্স রাগী গলায় বলে যে তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা এখানে এসেছি শুধুমাত্র মেয়েটাকে ধরতে। ওয়াকার কোনো অবস্থাতেই মিয়াকে ওদের হাতে তুলে দিতে রাজি ছিল না। সে সোজা বলে দেয় যে আমার সামনে থেকে কেউ মিয়াকে নিয়ে যেতে পারবে না। কিন্তু হঠাৎ করে ওয়াকারের চোখ পড়ে পেছন থেকে কয়েকজন গুন্ডা ক্লাবে ঢুকে পড়েছে। এরা সবাই ছিল সুজির লোক, যারা কিনা জেরির সাহায্যে এই লোকেশনটা খুঁজে পেয়েছিল। ভিন্স প্রথমে গুন্ডাদেরকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু একজন গুন্ডা হঠাৎ করেই তার উপরে হামলা করে বসে। ভিন্স আহত হয়ে পড়ে। এরপর শুরু হয় ভয়ঙ্কর একটা সংঘর্ষ। ওয়াকার, মিয়া, চার্লি, ভিন্স আর গুন্ডারা সবাই একে অপরের সাথে যুদ্ধ করতে থাকে। প্রত্যেকটা দলই চায় মিয়া আর চার্লিকে নিজেদের দখলে নিতে, কিন্তু ওয়াকার কোনো রকমে সবাইকে হারিয়ে দেয় আর চার্লিকে বাঁচিয়ে নিয়ে ক্লাবের বাইরে চলে আসে। তবে হ্যাঁ, এই বাঁচানোর মাঝে যে ভয়াবহ যুদ্ধটা হয়েছিল সেটা কিন্তু দেখার মতো ছিল। তবে সমস্যা এখন একটাই, সেটা হলো মিয়া আর তার রাহুল আঙ্কেল তখনও ক্লাবের ভেতরে আটকে ছিল। আসলে রাহুল এই ঘটনা জানার পরে মিয়াকে বাঁচাতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। তো রাহুল বুঝতে পারে যে সে একা এই ভয়ঙ্কর লোকদের সামনে টিকতে পারবে না, তাই সে মিয়াকে ক্লাব থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় আর ক্লাবের দরজা বন্ধ করে দেয়। সে আসলে নিজের জীবন দিয়ে নিজের ভাতিজি মিয়াকে বাঁচিয়ে দেয়। আর ওদিকে ওয়াকার তড়িঘড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, মিয়া আর চার্লিকে নিয়ে পালানোর চেষ্টা করে। এই সময় ট্রাইডসের স্পেশাল মেম্বার টিনা ওদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। সে বাধা দিতে চায়, কিন্তু ওয়াকার কোনো মতে গাড়ি চালিয়ে টিনা আর তার লোকদের পাশ কাটিয়ে এখান থেকে পালিয়ে যায়। এদিকে জেরি তখন আর কারো জন্যই দরকারি ছিল না, তাই যাবার আগে টিনা তাকে গুলি করে মেরে ফেলে। টিনার কোনো ধারণাই ছিল না যে সে আসলে এখন আসল খুনিকে চিনতেই পারেনি।
সুজির টার্গেট চার্লি নয়, বরং ভিন্সি ছিল সেদিন রাতের মূল কিলার। কিন্তু এখন ওয়াকার এই কথা প্রমাণ করতে চাইলেও পারবে না, কারণ কেউ তার কথা শুনবে না। এর কিছুক্ষণ পরে এলি আর তার অন্যান্য অফিসারেরা ক্রাইম সিনে এসে হাজির হয়ে যায়। তখন ওয়াকার ফোন করে এলিকে বলে যে দ্রুত বের হয়ে জ্যাকের কাছে চলে যাও, ও এখন অনেক বিপদের মধ্যে আছে। ওয়াকার এখন এলিকে পুরো ঘটনা খুলে বলে যে সেদিন ক্লাবে হামলা করে সেই মাফিয়ার ছেলেকে চার্লি মারেনি, বরং যে 3 জন মেরেছিল তাদের মধ্যে ছিল ভিন্স আর তার দলের 2 জন লোক। তারা সেদিন ক্লাবে হামলা করেছিল মিয়ার চুরি করা সেই ড্রাগসগুলো নিজেদের দখলে নিতে, আর যদি জ্যাক এদের সাথে জড়িয়ে যায় তাহলে সেই মাফিয়ারা হয়তো কেউ মেরে ফেলবে। ওয়াকার অনুরোধ করে যে প্লিজ এলি, একবার আমার পাশে দাঁড়াও, তুমি প্লিজ হাসপাতালে চলে যাও আর জ্যাককে বাঁচিয়ে নাও। এই কথা শুনে এলি বিস্মিত হয়ে যায়। যদিও তার ভেতরে পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না, তবুও এই মুহূর্তে সে ওয়াকারের সকল কথা মেনে নেয় এবং হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। তবে তারা কেউ জানতই না যে চিং ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে গেছে জ্যাককে মারার জন্য। এদিকে ভিন্স চিংকে ফোন করে বলে যে তুই আমাদের মারতে লোক কেন পাঠালি? চিং বলে যে ওরা আমার লোক নয়, ওরা এখন যা করেছে তার সব কিছু আমাদের বসের কথাই করেছে, আর এখন যে ঘটনা ঘটে গেছে তাতে কোনো পার্টি আমাদের কাছ থেকে আর মাল কিনবে না। চিং এর এই কথা শুনে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে সেদিন রাতে চিংকে প্রথমবার মেসেজ করে যে পালাতে বলেছিল সে আর কেউ নয়, সে ছিল ভিন্স। কারণ চিং আর ভিন্স গোপনে একসাথেই কাজ করত, আর সেদিন ক্লাবে হামলা চালানোর পুরো পরিকল্পনায় ছিল চিং এবং ভিন্সের। তাদের উদ্দেশ্য ছিল চোয়ের হাতে সেই ড্রাগসগুলো যাবার আগে তাকে মেরে সেই ড্রাগসগুলো ছিনিয়ে নেয়া। এতে করে তারা চোয়ের কোকেনগুলো অন্য কোনো পার্টির কাছে বিক্রি করার ডিল করতে পারবে, যার ফলে চিং এবং ভিন্স অনেক টাকার মালিক হয়ে যেত। কিন্তু ঠিক তখনই এলি হাসপাতালে পৌঁছে যায়। সে নিচের সিসিটিভি মনিটরে দেখতে পায় যে চিং ইতিমধ্যে জ্যাকের ফ্লোরে পৌঁছে গেছে তাকে মারার জন্য। যদিও ততক্ষণে এলি উপরে উঠে গিয়েছিল, কিন্তু চিং ততক্ষণে জ্যাককে মেরেও ফেলেছে। চিং এখন এখান থেকে পালানোর জন্য জ্যাকের স্ত্রী মারিয়াকে ঢাল বানিয়ে এলির চোখের সামনে থেকে পালাতে চায়, কিন্তু চিং হঠাৎ মারিয়াকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর তাকে গুলি করে এখান থেকে পালিয়ে যায়। এলি তড়িঘড়ি করে চিংয়ের পেছনে ছুটতে থাকে, আর এক ভয়ঙ্কর ধাওয়া পাল্টা ধাওয়ার পরে অবশেষে সে চিংকে ধরে ফেলে। এরপর আমরা দেখতে পাই যে ওয়াকার সে চার্লি আর মিয়াকে একটা নিরাপদ জায়গাতে নিয়ে গেছে। সেখানে থেকে সে ফোন করে লরেন্সকে। ফোনে সে জানায় যে চার্লি এখন কোথায় আছে আর তার অবস্থানটা এখন কি। সে লরেন্সকে এখানে এসে তার ছেলেকে নিয়ে যেতে বলে, কিন্তু সে তো আর জানতো না যে লরেন্সকে ইতিমধ্যেই সেই মাফিয়া ধরে নিয়ে গেছে। ওপাশ থেকে ফোন লরেন্স নয় বরং সুজি ধরেছিল। ঠিক তখনই এলি পৌঁছে যায় ওয়াকারের বাসায়। সে ম্যারিকে জিজ্ঞাসা করে ওয়াকার এখন কোথায় থাকতে পারে। ম্যারি বলে যে ওর বাবার একটা পুরনো কেবিন আছে, আমার মনে হয় ওখানেই চার্লি আর মিয়াকে নিয়ে ও পালিয়ে আছে। এখন গল্পের সকল চরিত্র একসাথে জড়ো হতে শুরু করে সেই কেবিনের কাছে। একদিকে এলি সঙ্গে চিংকে ধরে নিয়ে এসেছে, আর অন্যদিকে সুজি আর লরেন্স পৌঁছে যাচ্ছে সেই কেবিনে চার্লিকে ধরতে। পথিমধ্যে লরেন্স সুজিকে বলে যে আমি আমার ছেলের কষ্ট একদমই দেখতে পারি না, ও এখনও তার মায়ের মৃত্যু মেনে নিতে পারেনি। যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমিও মরে যাব। সুজি নিজেও একজন মা ছিল, তাই লরেন্সের কথা শুনে তার মন কেঁপে ওঠে, কিন্তু সাথে সাথে মনে পড়ে যায় নিজের মারা যাওয়া ছেলের কথা, আর তখনই তার সকল অনুভূতি উবে যায়। এদিকে এলি ওয়াকারের কাছে যাবার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ সেরে নেয়। সে চিংকে বলে যে তুমি এখন তোমার পার্টনার ভিন্স আর তার লোকদেরকে মালগুলো দেবার নাম করে এখানে নিয়ে এসো। চিং তার কথা মতো এমনটাই করে, আর ভিন্স যখন ঘটনাস্থলে পৌঁছে যায় তখন এলির সাথে সাথে বন্দুক তাক করে ধরে ভিন্স আর তার এক লোককে গ্রেফতার করে ফেলে। এদিকে ততক্ষণে ওয়াকারকে ধরতে সুজির দল সেই কেবিনের সামনে পৌঁছে গিয়েছিল, আর ফাইনালি তাদের সম্মুখ একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। ওয়াকার একাই একের পর এক সেই শত্রুদেরকে রীতিমতো মাটিতে মিশিয়ে দিচ্ছিল। হাজার হাজার গুলির মধ্যে ওয়াকার কোনো রকমে চার্লি আর তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিল। সে একাই 100 জনের সমান ছিল, আর এখানে ভয়ঙ্কর এক লড়াই দেখে রীতিমতো মাথা নষ্ট হয়ে যাবার কথা যে কারো। কিন্তু ফাইনালি হঠাৎ করে তার সামনে এসে দাঁড়ায় টিনা নামের একজন মেয়ে, যে কিনা একজন মার্শাল আর্ট এক্সপার্ট ছিল। টিনার সাথে ওয়াকারের ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়, আর এই সুযোগে সুজির লোকেরা চার্লি আর মিয়াকেও ধরে ফেলে। তখন সুজি লরেন্সের হাতে একটা বন্দুক ধরিয়ে দেয় আর বলে ওদের দুজনকেই শেষ করে দাও। লরেন্স বন্দুক তুলে নেয়,
কিন্তু চার্লি এসে সামনে দাঁড়ায়। সে বলে যে আমি আমার জীবনে অনেক প্রিয়জনকে হারিয়েছি বাবা, এবার আর সেম ভুল আমি আর করতে চাই না, তুমি প্লিজ মিয়াকে ছেড়ে দাও। চার্লি সুজিকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সুজি তার কোনো কথাই কানে তোলে না। কিন্তু ঠিক তখনই এলি ঘটনাস্থলে পৌঁছে সবাইকে থামিয়ে দেয়। সে সুজিকে বুঝিয়ে বলে যে তোমার ছেলেকে যে খুন করেছে সে চার্লি নয়, আসল খুনি হচ্ছে চিং। সুজি এতক্ষণে ভাবতেই পারেনি যে চিং এমন বিশ্বাসঘাতকতা করতে পারে। চিং তখন নিজেকে বাঁচাতে বলে দেয় যে না, আমি মারিনি, চইকে মেরেছে ভিন্স আর তার দল। এখন সকল অভিযোগ গিয়ে পড়ে ভিন্সের ঘাড়ে। ঠিক তখনই ভিন্সের এক লোক এলির উপরে হামলা করে আর বন্দুক তুলে ধরে চার্লির দিকে, কিন্তু তার গুলি চালানোর আগে লরেন্স সামনে এসে দাঁড়ায়। নিজের ছেলেকে বাঁচাতে সে নিজেই গুলি খায়। এই ঘটনার পরে ফাইনালি চিং নিজের অপরাধ সুজির সামনে স্বীকার করে নেয়, কারণ সে বুঝে গিয়েছিল সে এখন জিতে যাবে। সে সুজিকে বলে যে আমার ভাইয়ের মৃত্যুর পরে আমি ভেবেছিলাম এই মাফিয়া গ্যাংয়ের বস হব আমি, কিন্তু সেই বস হয়ে গেলে তুমি, আর তারপর যখন আমার চান্স এলো তখন তুমি আমাকে এই ক্ষমতা না দিয়ে তোমার ছেলেকে বসিয়ে দিলে। তাই আমি এক ঢিলে দুই পাখি মেরেছি, তোমার ছেলেকেও রাস্তা থেকে সরিয়ে দিয়েছি আর সেই ড্রাগসগুলো নিজের দখলে করে নিয়েছি। এই কথা শেষ হতে না হতেই এখান থেকেই শুরু হয়ে যায় শেষ যুদ্ধ। ততক্ষণে সুজির অনেকগুলো লোক মারা গিয়েছিল, তাই সুযোগ বুঝে চিং সুজির উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলে। আর এদিকে ভিন্স চিংকে গুলি করে মেরে ফেলে সে ড্রাগসগুলো নিজের দখলে রাখার জন্য। আর ওদিকে ওয়াকার টিনাকে হারিয়ে আবারও ময়দানে ফিরে আসে। এলি আর ওয়াকার একসাথে দাঁড়িয়ে ভিন্স আর তার দলের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে। তখনই রাগে ফুঁসতে থাকা চার্লি সামনে এগিয়ে এসে ভিন্সের লোকটাকে গুলি করে উড়িয়ে দেয়। তখন ভিন্স এখান থেকে পালানোর জন্য একটা ট্রেনে ওঠার চেষ্টা করে, কিন্তু সে বুঝতেই পারেনি যে ওয়াকার তার শত্রুদের কখনো বাঁচিয়ে রাখে না। ওয়াকার বলে যে থেমে যাও আর এগিয়েও না। ভিন্স তার কথা শোনে না, গুলি চালাতে যায়, কিন্তু ঠিক তখনই ওয়াকার তাকে একের পর এক গুলি করে ঝাঁঝরা করে দেয়। ভিন্সের মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যায় এই রক্তাক্ত অধ্যায়। তারপর ওয়াকার এলিকে বলে যে তুমি আমাকে গ্রেফতার করে নাও, আমার জীবনে অনেক পাপ রয়েছে যেগুলো ক্ষমা হয়তো আমি কোনো দিনই পাবো না। এলি কিছু না বলে মৃদু হেসে বলে যে চিন্তা করো না, আমি তোমার মেয়ের জন্য আনা গিফটটা ঠিকই সুজানের হাতে পৌঁছে দেব। আর এই ঘটনার সাথে সাথে হ্যাভক 2025 এই মুভিটার গল্প শেষ হয়ে যায়। এই গল্পর মূল থিম ছিল চাইনিজ মাফিয়ার যে চিং নামের লোকটা ছিল সে বিশ্বাসঘাতকতা করে সুজির সাথে। সে নিজেদের এই সাম্রাজ্য দখল করার জন্য সুজির ছেলেকে মেরে ফেলে আর তারপর নিজের সেটেলমেন্টে থাকা পুলিশ অফিসারদেরকে দিয়ে সুজিকেও মারার প্ল্যান করেছিল, কিন্তু এমনটা হয়নি, কারণ সুজির ভুল বোঝাবুঝির কারণে সুজি পড়ে যায় চার্লির পেছনে আর চার্লিকে বাঁচাতে আমাদের ওয়াকার পড়ে যায় সুজির পেছনে, যার কারণে একটা পুরো কেওটিক অবস্থা হয়ে যায়। মাঝখান থেকে সুজি মারা যায়, লরেন্স মারা যায়, মানে এদের মারা যাবার কোনো প্রয়োজনই ছিল না, মানে এরা ভুল বোঝার একটা শাস্তি হিসেবে মারা গেল। তো যাই হোক, তারপরেও অ্যাকশনগুলো ভালো ছিল। আপনাদের কাছে কেমন লাগলো গল্পটা সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।